টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে সংবাদপত্র দেখতে পারেননি তাদের জন্য আমাদের নিয়মিত এই আয়োজন। দিনের প্রধান সংবাদগুলো বিশ্লেষণ করেন আমাদের সহকর্মীরা। আজকের লিড রিপোর্ট আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, চট্টগ্রামের একজন এমপি আসামি, সেই পক্ষের কাছে কোটি টাকা যে ঘুষ লেনদেনের অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, বিষয়টি নিয়ে কথা বলবেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী কারাবন্দী আছেন। তাদের এই কারাবন্দী অবস্থায় তাদেরই আইনজীবী এবং সম্পর্কে তাদের ভাতিজি হয় রিজওয়ানা ইউসুফ নামে একজন তরুণ আইনজীবী, তার সাথে দুইটি কল রেকর্ড গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেখানে আলাপচারিতায় এই দুই পিতা পুত্রকে মামলা থেকে খালাস করে দেওয়ার জন্য 1 কোটি টাকা লেনদেনের একটি দফায় দফায় টাকাটি নেওয়ার জন্য আলোচনা শোনা যায়, দীর্ঘ আলাপচারিতা শোনা যায়। সেখানে কীভাবে লেনদেন হবে সেই আলোচনাও আছে। এর মধ্যে আরও আছে যে এই যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, তাকে চট্টগ্রাম একটি দরবার শরীফের কাছ থেকে টাকা নিয়ে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছিল। এবং এখন আবার যখন প্রসিকিউশনরা জানতে পেরেছে যে তাদেরকে ওই মামলায় আবার পুলিশ যারা জড়িত তাদেরকে বাদ দিয়ে শুধু ওই সাবেক এমপি এবং তার পুত্রকে আসামি করার জন্য বলা হয়েছিল। এটা জানার পরে যখন এই লেনদেনের আলোচনা চলছে তখন আবার প্রসিকিউশন থেকে জিনিসটা জানতে পেরে তারা বলছে যে না, এইভাবে হবে না, যারা জড়িত পুলিশ এবং সাবেক এমপি সবাইকে নিয়ে দিতে হবে, একতরফা দুষ্টাপে দেওয়া সম্ভব না। এই প্রেক্ষাপটে 1 কোটি টাকা লেনদেনের আলোচনাটা হয়েছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। দুটি কল রেকর্ড, একটা 1 মিনিট 36 সেকেন্ডের, আরেকটা হচ্ছে যে 3 মিনিট 42 সেকেন্ডের। সেইখানে প্রসিকিউটরের একজন প্রসিকিউটরের নাম এসেছে, যিনি আবার আজকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের পরে বিষয়টা আরও বেশি আলোচনা রহস্য ঘনীভূত হয়েছে যে যাকে নিয়ে আলোচনা শোরগোল আইনঙ্গন বিচারাঙ্গন সর্বত্র, তিনি কেন হঠাৎ করে পদত্যাগ করলেন? কি নাম এই প্রসিকিউটরের নাম হচ্ছে সাইমুম রেজা তালুকদার পিয়াস, ওনার ভদ্রলোকের ডাক নাম। তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি যথারীতি ব্যক্তিগত কারণ লিখেছেন। আমিও তার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর তিনি জানিয়েছেন যে তিনি আসলে পূর্বে শিক্ষকতা পেশায় ছিলেন, অনেকদিন ধরে চিন্তা করছিলেন যে এই পেশায় ফেরত দেবেন, সেই কারণে পদত্যাগ করছেন। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে দুইটি কল রেকর্ড তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে কথোপকথনে, তিনি বললেন যে এটা একটা টিম ওয়ার্ক, একজন চাইলে কিছু করা যায় না, নানান কথা বলছিলেন। তখন আমি তাকে বললাম যে কল রেকর্ডটিকে আপনার? তিনি আবার বললেন যে কল রেকর্ডটা যদি আমার হতো তাহলে তো আমার ভিতরে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিত, আমি তো পদত্যাগ করতে এত সহজে পারতাম, এরকমই বলছেন। এক পর্যায়ে তিনি বলছেন না, কল রেকর্ডটি আমার না। যদিও আমরা যারা জানতে পেরেছি, আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলে আইনমন্ত্রীর সাথেও আমি যোগাযোগ করেছি, তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু আমরা যারা জানতে পেরেছি যে মন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এই কল রেকর্ড যদি শুনেছেন, এবং এটা নিয়ে আমরা আরও বিভিন্ন আইনজ্ঞদের সাথে কথা বলেছি, প্রসিকিউটরের সঙ্গেও কথা বলেছি। তারাও বলেছেন যে এটা একটা তদন্ত হওয়া উচিত, ফরেন্সিক টেস্ট হওয়া উচিত, এটা ফ্যাক্ট ফাইন্ডিং চেক করা উচিত। আর যদি যারা জড়িত এটা যদি প্রমাণিত হয় তাহলে তো আইন বিভাগ এবং বিচার বিভাগের জন্য একটা অশনি সংকেত, তাহলে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আমরা টিআইবির সঙ্গেও কথা বলেছি, তারাও এটা খুবই বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন যদি আইন অঙ্গন এবং বিচারাঙ্গন যদি এই অবস্থা, এবং বিশেষ করে জুলাই আগস্টের মতো স্পর্শকাতর মামলায় যদি এইভাবে মানুষকে ফাঁসানো এবং খালাস দেওয়ার জন্য দেন দরবার এবং লেনদেনের আলোচনা হয় এবং এটা হয়, সেটা তো খুবই অশনি সংকেত এবং পুরো বিচার ব্যবস্থাকে এ নিয়ে প্রশ্ন বিদ্ধ করে। দর্শক, ভয়ঙ্কর সেই জঙ্গল সলিমপুর, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করলে তাদেরকে হত্যা করা হয়, সেই জঙ্গল সলিমপুরে সোমবার একটি বড় অপারেশন চালিয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। স্টুডিওতে আমার সঙ্গে আছেন সৌরভ আপা, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি। সোমবার ভোর থেকেই, মূলত ভোর 5টা থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনীর 3000 বেশি সদস্য কিন্তু তারা এই অভিযানে অংশ নেয়। এবং আমরা জানি যেখানে র্যাব, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের কর্মীরা কিন্তু এই বড় একটি অভিযানে অংশ নিয়েছিল। এবং এই অভিযান কিন্তু নজিরবিহীন বলছি, গত 21 বছরে এই ধরনের অভিযান করা হয়নি। এবং অভিযানের যদি মাত্রাটা আমরা দেখতে পাই যে 3000-এর বেশি যেমন সদস্যরা ছিল, সেই সাথে হেলিকপ্টার, ড্রোন, বডি অন ক্যামেরা, ডগ স্কোয়াড থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যাবতীয় যা আছে তারা কিন্তু তা নিয়ে এই অভিযানে নেমে পড়েছিলেন। সলিমপুর মূলত বলা হয় অপরাধ
অপরাধীদের অভয়ারণ্য, এবং সারা বাংলাদেশ থেকে এবং চিটাগাং অঞ্চল দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় যারা অপকর্ম নানান করেন তারা অনেকে গিয়ে কিন্তু সেখানে আশ্রয় নেন, এবং পুরো জায়গাটি একটি উপদ্রুত অঞ্চল, যেখানে সরকার থাকলেও সরকারের যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও সেখানে তাদের নিয়ন্ত্রণ নেই। জানেন নিশ্চয়ই সম্প্রতি র্যাবের একটি দল সেখানে একটি অভিযান পরিচালনা করতে যায় এবং একজন র্যাবের সদস্যকে কিন্তু হত্যা করা হয়, সেখানে আরও 3 জনকে বেধড়ক পিটিয়ে এবং তারা গুরুতর আহত হয়েছিলেন, মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এরকম একটি পরিস্থিতিতে আসলে কিন্তু তখন থেকেই বোঝা যাচ্ছিল যে একটি অভিযান পরিচালিত হবে, এবং বিশেষ করে এই যে র্যাব সদস্যের হত্যার ঘটনায় যারা শীর্ষ আসামি ছিলেন তাদের গ্রেপ্তার, এবং সাথে এখানকার যে ইয়াসিন, যে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন, তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের জন্যই কিন্তু এই অভিযানটি শুরু হয়েছিল। এবং আমাদের সংবাদদাতারা আমাদের কিন্তু জানিয়েছেন যখন এই অভিযানটি শুরু হয় তখন থেকেই কিন্তু তারা নানাভাবেই প্রস্তুতি নিয়েছিলেন, যেহেতু একটি দুর্গম অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, যেখানে ছোট 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 গ্রাম দিয়ে ভরা, এবং পাহাড়ি অঞ্চল একটি পাহাড়ের গুহা থেকে আরেকটি পাহাড়ের গুহায় দ্রুত চলে যেতে পারে। যারা ওই অঞ্চলের সন্ত্রাসী এবং যারা পুরো এলাকার ম্যাপটি জানে তারা কিন্তু খুব দ্রুত এখানে পালিয়ে যেতে পারে, যার ফলে কিন্তু অভিযান পরিচালনা এতটা কঠিন ছিল এতদিন এখানে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়ে আশেপাশের পুরো এলাকা এবং যে সংযুক্ত সড়কগুলো আছে সেগুলোতেও কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু জানিয়েছেন এবং উপস্থিত সাংবাদিকরাও দেখেছেন যে ট্রাক, গাছের গুড়ি থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয় রাস্তায়, যাতে সেনাবাহিনীর এপিসি বা এই ধরনের গাড়িগুলো এবং পুলিশের যানবাহন যাতে সাজোয়া যানবাহন না যেতে পারে সেখানে। এবং সেখানে কিন্তু তারা কালভার্ট ভেঙে দেয়, পর্যন্ত কালভার্ট ভেঙে আটকে দেওয়া হয় পথ। এরপরেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং অভিযানটি পরিচালনা করে। এবং সারাদিন আমরা যতদূর প্রথমে খবর পেয়েছিলাম, প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছিলাম 15 জনকে এখানে আটক করা হয়েছে, 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে আরও দেশীয় অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশে যে বিকেলে অভিযান শেষ হওয়ার পরে যে সর্বশেষ ব্রিফ জানিয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং বলা হচ্ছে বেশ কিছু অপরাধী যারা বোরকা পরে বিভিন্নভাবে হয়তো পালিয়ে গেছে বা কিছু দুর্গম যে গুহাগুলো আছে পাহাড়ের সেখানে আশ্রয় নিয়ে থাকতে পারে। আমরা জানতাম সুন্দরবনের জলদস্যুরা বা অনেক জায়গায় আছে, কিন্তু জঙ্গল সলিমপুর কিন্তু একটা অজানা অধ্যায় হয়েই ছিল দীর্ঘদিন। এখানে শুধু যারা অপরাধ নিয়ে চর্চা করেন বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাই জানতেন, কিন্তু এর পেছনের যে এরকম একটি ভয়ঙ্কর উপদ্রুত অঞ্চল সেটি খুব একটা জানা ছিল না, সেটি আসলেই জানা ছিল না। এবং এই অভিযানের মাধ্যমে হয়তো পুরো এলাকায় একটা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণের একটা সুযোগ আসবে এবং আইনের সুশাসন ফিরে আসবে বলছেন স্থানীয়রা। কিন্তু অনেকেই দেখছি আমরা যে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন, সাধারণ মানুষ যারা তারা বলছেন যে ওইখানে যে কোনো কিছু একটা কাজ করতে গেলেই সেখানে বড় অঙ্কের চাঁদা দিতে হয়, এবং সেখানে সরকারের প্যারালাল একটি গভর্নমেন্ট কিন্তু তৈরি করে ফেলা হয়েছিল যেটা অপরাধ এবং মাফিয়াদের গভর্নমেন্ট। তো এটির অবসান হয়তো হবে এরপরেই আমরা আশা করছি, এবং দেখা যাক আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান কতটা কার্যকর হয়। দর্শক, যে কণ্ঠরোধ করার বিপক্ষে 24শে জুলাই অগাস্টে মানুষ রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছিল, সেই নতুন বাংলাদেশ সো কল্ড, সেখানে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নামে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে কিন্তু একজন শিক্ষার্থীকে বেধড়ক পেটানো হয়, মানে তার অবস্থা খুব খারাপ, তাকে পুলিশে দেওয়া হয়, এমনই অবস্থা। যে তো সব কিছু মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি, স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর জনাব মনির হোসেন লিটন, আমরা তার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আমাদের দেশের রাজনীতি এক অদ্ভুত বিষয়। আজকের যে সংবাদটি প্রকাশ হয়েছে সেটি মূলত এর আগের দিনে অনলাইনগুলিতে চলে এসেছে যে রোববার রাতে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী উনি বুয়েটে সেহরি করতে গিয়েছিলেন, সেখানে তাকে কিছু আর শিক্ষার্থী বা কিছু লোকজন তার উপর চড়াও হয়েছে যে সে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে, সে ছাত্রলীগের সাথে জড়িত, এসব অভিযোগে তাকে মারধর করে পুলিশের কাছে দিয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে গত যে নির্বাচনটি হয়ে গেল, নির্বাচনের আগে বিশেষ করে বিএনপির দিক থেকে যে যারা এখন ক্ষমতাসীন তারা নির্বাচনে জয়ের জন্য বারবার বলছিল, তাদের বিভিন্ন নেতা এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, যে যারা আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলির মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের রাজনীতি করতে বাধা নেই, তাদের চলাফেরায় কোনো বাধা নেই, বরং তারা আমন্ত্রণ জানাচ্ছিল তারা যেন বাইরে বেরিয়ে আসে, তারা যেন নির্বাচনে ভোট দেয়। এসব
এবং তারা আশা করেছিল যে এইভাবে তারা আওয়ামী লীগের কিছু ভোট পাবে, হয়তো বা পেয়েছে। পেয়েছে হয়তো। কিন্তু নির্বাচনের পর আমরা পুরোপুরি উল্টো চিত্র দেখছি। আমরা নির্বাচনের পর দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সুতরাং তার লোকজন বাইরে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোথাও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, উনি খুব সদম্বে সেটি বলেছেন। অর্থাৎ নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে এই একই নেতাদের মুখে ভিন্ন রকমের কথা। নির্বাচনের আগে ভিন্নমত নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছিল যে মানুষ তার ভিন্নমত প্রকাশ করতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, কিন্তু নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার পরপরই আমরা দেখছি ভিন্ন চিত্র। যেখানে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ নয়, সেখানে একজন পুলিশ কর্মকর্তা, শাহবাগ থানার ওসি, তিনি বলছেন যে একজন ছাত্র কয়েকজন মিলে চানখার পুল মোড়ে একজন বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিল, সেটি নাকি নিষিদ্ধ, সুতরাং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তাকে আটক করার পর এটিও মনে রাখতে হবে যে এটি ইউনেস্কো এটিকে আমরা সেই অর্থে না হয় নাই গেলাম। আমাদের স্বাধীনতার ইতিহাসে, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের একটি অবিস্মরণীয় মোড় নেয়ার ঘটনা হচ্ছে 1971 সালের 7ই মার্চের ভাষণ। এই ভাষণটি স্বাধীনতার ঘোষণা কি ঘোষণা নয় সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটি নিয়ে কোনো বিতর্ক নেই যে বঙ্গবন্ধুর ওই ভাষণটি ছিল বাংলাদেশ সৃষ্টির পেছনে একটি বাঁক নেয়া ঘটনা। তো সেই ভাষণটি বাজানো হয়, প্রত্যেক বছরই আওয়ামী লীগের সমর্থকরা বাজাতো এই ভাষণটি। এখনও এই ভাষণটি নিষিদ্ধ নয়, কিন্তু একজন পুলিশ কর্মকর্তা বলছেন এটি নিষিদ্ধ, সুতরাং যে বাজিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে পরবর্তীতে যখন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন একজন, তিনি কয়েকজনকে নিয়ে আবারও রিকশায় করে বাজাচ্ছিলেন, তাদেরকে সবাইকে ধরে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের এই বঙ্গবন্ধুর ভাষণটি বাজানো নাকি উস্কানিমূলক কথাবার্তা সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। তো ঘুরে ফিরে আমরা যেটি দেখি আর কি, যে নতুন বোতলে পুরনো মদের মতোই একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে অতীতে যা ঘটেছে এখনো তাই চলছে। আমার মনে হয় আগামী দিনেও একই রকমের ঘটনা ঘটবে, যে অ্যাট এনি কস্ট যে বিরুদ্ধ মতকে দমন করতে হবে, তাদের মুখ খুলতে দেয়া হবে না। এখানে একটি দেখবেন যে সরকার সবসময় বলে, অতীতের সরকারও বলেছে যে তারা গঠনমূলক সমালোচনা চায়। এখানে একটি অদ্ভুত শব্দ গঠনমূলক, কোনটি গঠনমূলক, কে ডিফাইন করবে কোনটা গঠনমূলক কোনটা ডিস্ট্রাকটিভ? তো সেটির তো কোনো সংজ্ঞা নেই। সুতরাং সরকার যেটিকেই গঠনমূলক মনে করবে না তাকে ত্রুটি চেপে ধরবে, তাকে নানান রকমের মামলায় জেলখানায় দেয়া হবে, সেটি এখন ঘটছে। তো এই যে বিরুদ্ধ মত দমন করার চেষ্টা করে শেখ হাসিনা কতটা সফল হয়েছেন বা তার কি পরিণতি হয়েছে, এগুলো থেকে কি এখনকার যারা রাজনীতিবিদরা কেউ কোনো শিক্ষা নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? কোনো শিক্ষা নিচ্ছে না। আসলে যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে আজীবনের জন্য তারা বুঝি ক্ষমতা পেয়ে গেছেন, ভবিষ্যতে কোনোদিন তাদেরকেও এই ক্ষমতা ছাড়তে হতে পারে, এটি তাদের মাথায় আসে না। অথবা তারা চিন্তা করেন যে আজীবন ক্ষমতায় থাকার জন্য যত বিরুদ্ধ মত আছে, তাদের সমালোচনাকারী আছে, সবার মুখ বন্ধ করতে হবে, সবাইকে জেলে পুরে রাখতে পারলেই তারা আজীবন ক্ষমতায় থাকতে পারবে। আওয়ামী লীগও কিন্তু সেটি পারেনি, এটি ভুলে যাচ্ছে বর্তমান সরকার। মাত্র ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগেও যেসব কথাবার্তা বলেছেন, এখন কথাবার্তা হয়তো অন্য রকমের বলছেন না, কিন্তু মাঠে ময়দানে যে কাজগুলি হচ্ছে তাতে মনে হচ্ছে যে তিনি হয় সেগুলি এমনিতেই কথার কথা বলেছেন, অথবা তার কোনো কথাই প্রশাসন বা তার দলের লোকজন আমলে নিচ্ছে না, সেটিই মনে হচ্ছে। তিনি যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, তিনি আগে যা বলেছেন এবং এখন যা বলছেন তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুতরাং আগামী দিনেও আমরা কোনো ভালো কিছু দেখছি না, অন্তত লক্ষণ তা বলছে না। কিন্তু বিএনপির কাছে কিন্তু জনগোষ্ঠীর একটা বড় অংশ যে লিবারেল একটা প্রো ডেমোক্রেসি পার্টি হিসেবে তাদের কাছ থেকে আমাদের দেশের জনগণ সবসময়ই বিভিন্ন দলের কাছ থেকে নানান কিছু প্রত্যাশা করে এবং প্রত্যেকবারই প্রতারিত হয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, সুতরাং আওয়ামী লীগ একটি উদার গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ
গণতান্ত্রিকভাবে নির্বাচিত দল, গণতন্ত্রের জন্য লড়াই করা দল, সুতরাং ওই দলের কাছেও মানুষের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা যেরকম আওয়ামী লীগ পূরণ করতে পারেনি, মানুষ হতাশ হয়েছে বা প্রতারিত হয়েছে। বিএনপির কাছেও যে মানুষের প্রত্যাশা, বিএনপিও মুক্তিযুদ্ধের দল, বিএনপিতে মুক্তিযোদ্ধা অনেক, দল হিসেবে হয়তোবা অনেকে দাবি করেন এই যে যে এই 26-এর নির্বাচনে মুক্তিযুদ্ধ ছিল তাদের একটা অন্যতম অস্ত্র। অস্ত্র। এটি আমি অস্ত্রই বলবো, নির্বাচনী অস্ত্র, নির্বাচনী জয়ের জন্য অস্ত্র। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেগুলি আর মনে থাকে না। জনগণ এভাবেই প্রতারিত হয়, অতীতেও হয়েছে, এখন হচ্ছে, আমার ধারণা ভবিষ্যতে হবে। এর মূল কারণ হচ্ছে এই যে 5ই আগস্টের পর যে নতুন সরকার ক্ষমতা নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তারা নানান ক্ষেত্রে সংস্কারের কাজ করেছে, সংস্কার বলে গলা ফাটিয়েছে, নানান রকমের কমিশন করেছে, রাষ্ট্র সংস্কার করতে চেয়েছে। কিন্তু রাষ্ট্র যারা চালাবে সেই রাজনৈতিক দল এবং রাজনীতি, এর সংস্কার নিয়ে কেউ একটি কথাও বলেনি। রাজনৈতিক দলের সংস্কার হয়নি, রাজনীতিবিদদেরও সংস্কার হয়নি। সুতরাং যতই আপনি একটি গাড়ি সংস্কার করেন, নতুন সব কিছুই করেন, কিন্তু তার ড্রাইভারের যদি সংস্কার না হয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবেই। এগুলিই আমরা দেখছি। ইঞ্জিন, ফুয়েল সেগুলো একই আছে, সব একই আছে। এমনকি আপনি আরও নতুন গাড়িও তাকে দিতে পারেন, কিন্তু ড্রাইভারটি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার জীবনের ঝুঁকি, জীবনের নিরাপত্তাহীনতা থেকেই যাবে। সেটি আমাদের রাজনীতিতেও ঘটছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।